ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশচন্দ্র রায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ লেসনটি কাদের জন্য, এবং আলোচনা করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কাকে বলে। এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলা পরীক্ষায় আমরা দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলো খুবই আসছে, বারবার আসতেছে, এবং আশা করি আসবে আরো, ভবিষ্যতে আরো আসবে। এখন আমরা পরবর্তী যে প্রিপোজিশন গুলো ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী যে প্রিপোজিশন গুলো আছে ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমরা সবাই উপকৃত হব। এখানে আছে অল্টারনেটিভ টু। এই যে অল্টারনেটিভ টু, এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় প্রিপোজিশন। এগুলো যে কোনো পরীক্ষায়, যে কোনো ইংলিশ, এই যে ইংরেজিতে আসা যে প্রশ্নগুলো তাদের মধ্যে আসা, যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে তাহলে এই কোশ্চেনগুলো খুব আসে। অল্টারনেটিভ এর পরে কি হয়, হ্যাঁ, এরকম কোশ্চেন গুলো আসে যে একটা লাইন তুলে দিল, দিয়ে এখানে দিল অল্টারনেটিভ প্লাস একটা ব্ল্যাঙ্ক দিল, সেখানে ব্ল্যাঙ্ক প্লেস দিল, ব্ল্যাঙ্ক প্লেসে দেওয়ার পর এখানে কিছু শব্দ দিয়েছে একটা সেন্টেন্সের মধ্যে। এখন এখানে টু বসতে পারে, এখানে ফর বসতে পারে, না এখানে ফ্রম বসতে পারে, এরকম করে চারটা অপশন দেবে। তখন আমাদের সঠিক অপশনটা বেছে নিতে হয়। এক্ষেত্রে আমরা যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই সেখানে টু বসাই দিতে পারবো, এবং সঠিক উত্তর দেওয়ার জন্য সঠিক মার্ক আমরা ক্যারি করতে পারবো। সো আজকের আলোচনাটা আমরা আহ, শুরু করব এখন। আশা করি সবাই প্রস্তুত। ওকে। এখন আছে এখানে অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টু, এটা আছে কি, অল্টারনেটিভটা আসলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। আমরা জানতাম যে নাউনের পরে প্রিপোজিশন বসতে পারে, ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে, তারপর অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসতে পারে, এগুলো আমরা জানতাম। তো এখানে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসছে, তাই এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে এই যে অল্টারনেটিভ একটা শব্দ, এই শব্দটার পরে অ্যাপ্রোপ্রিয়েট বলতে উপযুক্ত একটা প্রিপোজিশন বসাতে হবে কোনো অর্থ অনুসারে। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি করে, এটা এটা অন্য শব্দগুলোর মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে সেন্টেন্সের মধ্যে, এবং এর নির্দিষ্ট একটা অর্থ রয়েছে। যেমন অল্টারনেটিভ টু মানে হচ্ছে বিকল্প। আহ, আমরা এটা সেন্টেন্স কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ওকে, অল্টারনেটিভ টু সেন্টেন্সে প্রয়োগ করে দেখি কেমন প্রিপোজিশনটা ইউজ হয়েছে। There is no. এখানে আমরা একটা কি দিয়েছি, একটা সেন্টেন্স লিখেছি,
সেখানে আমরা দেখাবো যে কিভাবে এই অল্টারনেটিভ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ হয়েছে। আসলে এগুলো মনে রাখা উচিত এবং মনে রাখতেই হবে। তাহলে আমরা পরীক্ষায় সুন্দরভাবে সহজেই আমাদের আমাদের অ্যান্সারটা করে আসতে পারবো প্রশ্নপত্রে। এখানে বলা আছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু গেট সাকসেস উইদাউট পারসিভারেন্স। মানে বলা হচ্ছে যে কোনো উপায় নেই, নো ওয়ে অল্টারনেটিভ বিকল্প কোনো উপায় নাই, বিকল্প বিকল্প কোনো কি নাই, ওয়ে নাই, বিকল্প কোনো উপায় নেই কি করার জন্য, টু গেট সাকসেস মানে সফলতা পাওয়ার বিকল্প কোনো উপায় নেই, উইদাউট পারসিভারেন্স মানে অধ্যবসায় ছাড়া সফলতা পাওয়ার অন্য কোনো উপায় নেই। যদি বিকল্প আমরা শব্দটি এখানে অর্থটা পেয়ে গেলাম, অল্টারনেটিভ ওয়ে। আমরা বলেছিলাম না অল্টারনেটিভ একটা অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে অ্যাডজেক্টিভের জায়গায় বসেছে এবং ওয়েটা হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, এরপর আছে অ্যাম্বিশন ফর। অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। আমরা যখন প্রকাশ করতে চাবো যে তার মধ্যে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, একটা স্টুডেন্টের আমরা যদি বলতে চাই যে একজন ছাত্রের তার ভবিষ্যতের জন্য অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বা বড় বড় ধরনের কোনো আশা রয়েছে, এটা বলতেই পারি। কারণ একজন স্টুডেন্ট পড়াশোনা করে কি তার ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় সেজন্য, বা ভবিষ্যৎ জীবনে সে যেন অনেক উন্নতি করে, এই জন্য সে তো পড়াশোনা করে বা ভালো কিছু সে অধ্যবসায় করে বা জ্ঞান অর্জন করে, সার্টিফিকেট অর্জন করে। দেখো, এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে নিই। আ এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট হ্যাজ মেনি অ্যাম্বিশন ফর হিজ ফিউচার লাইফ, বলতে যে এই অ্যাম্বিশন ফর বলতে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে কি ওই মানেটা দাঁড়ায় যে একজন স্টুডেন্ট রয়েছে মেনি অ্যাম্বিশন, বলতে হচ্ছে অনেকগুলো কি রয়েছে, মেনি অ্যাম্বিশন রয়েছে বলতে হচ্ছে অনেকগুলো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, অনেক বড় বড় ধরনের স্বপ্ন রয়েছে। কি কিসের স্বপ্ন? ফর হিজ ফিউচার লাইফ, তার ভবিষ্যৎ জীবনের জন্য বড় বড় ধরনের আশা রয়েছে যে সে হয়তো বড় হয়ে ডাক্তার হবে, সে হয়তো বড় হয়ে সবার চিকিৎসা করবে, বড় বড় ধরনের প্রজেক্টে কাজ করবে, এরকম হতেই পারে। এরকম মানুষের অ্যাম্বিশন থাকে, এরকম মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকে, যেটা স্বাভাবিক। এরপর এই যে রাগ প্রকাশের ক্ষেত্রে আমরা বলি না সে এখন বড় সে এখন রেগে আছে বা সে রাগান্বিত। এখন এই অ্যাংরি এর পরে কি হয়? অ্যাড হতে পারে, আবার অ্যাংরি এর পরে উইথ ও হতে পারে। এখন আমাদের মধ্যে একটা কি দ্বন্দ্ব দাঁড়িয়ে গেল যে আসলে অ্যাংরির পরে আমরা অ্যাড দিব না অ্যাংরির পরে উইথ দিব। এখন উইথ ইউজ করব, ঠিক আছে? উইথ প্রিপোজিশনটা। এখন এটা আসলে এটা হচ্ছে কি পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের আহ এই অ্যাডভার্ব প্রিপোজিশন গুলো ইউজ করা উচিত। আসলে ওই মূল ওয়ার্ডটির পরে যে প্রিপোজিশনটা বসবে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করেই বসে এবং স্পেসিফিক উত্তর অর্থ দেয়। যেমন আমরা অ্যাংরি অ্যাট তখনই কি করব, ব্যবহার করব যখন কারো আচরণে কি হবে, রাগান্বিত হবে আচরণ। আর অ্যাংরি উইথ কখন ব্যবহার করব, যখন কোনো ব্যক্তির সাথে রাগান্বিত, সে কোনো ব্যক্তির সাথে সে রাগ করেছে,
কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মধ্যে তাদের মধ্যে কি হয়েছে? দ্বন্দ্ব হয়েছে হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। যার কারণে angry with কোনো ব্যক্তির সাথে যখন হবে তখন তখন হবে কি? জাস্ট ব্যক্তি। এখানে ব্যক্তির আচরণ সবকিছু মানে সম্মিলিতভাবে যখন ব্যক্তি, পুরো ব্যক্তিটাই সে ব্যক্তির সাথে যখন তার একটা বিবাদ রয়েছে, ঝগড়া রয়েছে, তখন যে রেগে রয়েছে তখন আমরা দিতে পারি angry with। আর যখন কোনো ব্যক্তির আচরণ মানে ব্যক্তির আচরণ বলতে শুধু আচরণটাই তার। ব্যক্তির ওই যে আচরণ কি খারাপ আচরণ করেছে, কি ভালো আচরণ করেছে, এই আচরণের জন্য কেউ রাগান্বিত হবে তখন আমরা angry at দেব। তা আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নিই। হুম। এখন আমরা বলতে পারি যে হি ইজ অ্যাংরি এট হিজ কাজিন বিহেভিয়ার। মানে আহ, যে তার কাজিন, হ্যাঁ তার কাজিনের বিহেভিয়ারে সে আচরণে কি হয়েছে? রাগান্বিত, এংরি। দেখুন আমরা এংরিয়েট কিভাবে ইউজ করেছি এখানে। অর্থাৎ এখানে এংরিটাকে একটা রাগান্বিত বলতে এখানে অ্যাডজেটিভ। আমরা এই অ্যাডজেটিভ বলতে অ্যাডজেটিভ তো কি করে? এই যে এই যে মূল ভার্ব, এটা হচ্ছে একটা মূল ভার্ব, মূল ভার্বের পরে বসতে পারে। তারপরে অ্যাংরি উইথ মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে যদি তার দ্বন্দ্ব থাকে, বিবাদ থাকে, তখন আমরা অ্যাংরি উইথ দিতে পারি। যেমন অ্যাংরি ইজ ওয়াইফ। আসলে কি হয়েছে? লোকটা তার বউ মানে বউয়ের সাথে মানে বউয়ের কাছে রাগান্বিত আর কি, বউয়ের, হ্যাঁ। দ্য ম্যান ইজ অ্যাংরি উইথ হিজ ওয়াইফ। সে মানে তার মানুষটি কি হয়েছে? লোক কি হয়েছে? তার বউয়ের সাথে রাগ করেছে, হ্যাঁ। মানে সে কি কেন রাগান্বিত? তার বউয়ের সাথে রাগান্বিত হয়েছে। বউয়ের হয়তো কোনো ব্যবহার, কোনো হয়তো কথাবার্তা, হয়তো কোনো আহ কি বলে, বউয়ের কোনো রূঢ় ব্যবহার, আচরণ, কথাবার্তা, মানে পুরো একটা আহ প্যাকেজ অফ, মানে কি বলা যায়, তার ট্রিটাইস মানে তার বৈশিষ্ট্য কারণে সে রাগান্বিত মানুষটা। যাই হোক, এটা হতে পারে। অ্যানয়েড ফর, অ্যানয়েড ফর বলতে হচ্ছে বিরক্ত, আর অ্যানয়েড উইথ বলতে হচ্ছে এটাও বিরক্ত। এখন এটাও হচ্ছে সেম। এখন আমরা বলতে পারি যে অ্যানয়েড এর পর আমরা কি ফর দেব না উইথ দেব? এক্ষেত্রেও আমাদের সিচুয়েশনকে দেখতে হবে। আসলে এখানে কি কোনো কিছুর জন্য বিরক্ত বলেছে? শুধু কোনো মানে থিংস বলতে হচ্ছে কোনো বিষয়বস্তু। কোনো বিষয়বস্তুর জন্য সে কি অ্যানয়েড? সে বিরক্ত? না, কোনো ব্যক্তির জন্য সে বিরক্ত। তাই আমাদের যখন আমরা প্রিপোজিশন গুলো ইউজ করব তখন আমাদের দেখতে হবে যে পুরো সেন্টেন্সটায় কি বিষয়টা সম্পর্কে বলা আছে। ঠিক আছে? এখানে আমরা বলতে পারি যে উদাহরণের মাধ্যমে বলতে পারি, হ্যাঁ, কিসের জন্য? রহিমা, যেমন আমরা একটা মেয়ের নাম নিলাম, কোনো মেয়ের নাম নিলাম, ঠিক আছে। রহিমা ইজ অ্যানয়েড
ফর ডিস্টার্বিং। এই যে রহিমা মেয়েটা কি হয়েছে, সে বিরক্ত কিসের জন্য? ডিস্টার্বিং মানে কেউ তাকে বিরক্ত করতেছে বা ডিস্টার্বিং, মেকিং মানে ডিস্টার্বিং বাই মেকিং হার, মানে এই রহিমা মেয়েটাকে বিরক্ত করতেছে কিভাবে? ডিস্টার্বিং, ডিস্টার্বিং এর জন্য সে অ্যানোয়েড, বিরক্ত। কেন? বাই মেকিং হার পাজলিং, তাকে বারবার বিরক্ত করতেছে বোকা বানিয়ে, মেকিং হার পাজলিং। হ্যাঁ, এই রহিমা মেয়েটা কেন বিরক্ত? এই যে তাকে বোকা বানাচ্ছে, এই যে একটা ডিস্টার্ব করতেছে, এই জন্য সে বিরক্ত। আমরা এখন কি বললাম? ডিস্টার্বিং এর জন্য সে বিরক্ত। ঠিক আছে, কিন্তু যখন আমরা বলবো কোনো ব্যক্তির কারণে যখন বিরক্ত, তখন আমরা দিতে পারি কোন ব্যক্তির সাথে সে ব্যক্তির কারণে বিরক্ত, সে ব্যক্তির আমরা জাস্ট উল্লেখ করবো। এখানে কিন্তু কোনো ব্যক্তি ছিল না, মানে ব্যক্তি ছিল কিন্তু ব্যক্তিটার কর্মটাই তখন মুখ্য ছিল, আর এখানে ব্যক্তিটাই মুখ্য থাকবে অ্যানয়েড উইথে। যেমন বলতে পারি, হুম, এবার রহিমাতে গেল, রহিম, রহিম ইজ, হুম, কাজিনটা আসলে একটু দুষ্টু টাইপের হয়, সেজন্য হয়তো কি বলে, এই যে তোমাদের আহ, যারা ভাই আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, তারা কি মানে বড় ভাই যারা আছে, মানে বিশেষত তারা একটু বিরক্ত ফিল করে, এর স্বাভাবিক। কাজিনটা একটু করবে, একটু দুষ্টুমি করবেই, যা হোক করতে পারে। তো এখানে বলছে রহিম ইজ অ্যানোয়েড উইথ হিজ কাজিন। হ্যাঁ, সে তার কাজিনের জন্য, কাজিনের সাথে বিরক্ত। মানে কাজিন কি করেছে, কাজিনটা তাকে হয়তো বিরক্ত করেছে কাজিন। এখানে মানে এখানে ব্যক্তিকে কি করা হয়েছে, মেন কে করা হয়েছে, আহ মূল ফোকাস করা হয়েছে কি ব্যক্তির উপর, ব্যক্তিকে। সে এই ব্যক্তির সাথে সে কিন্তু বিরক্ত, এই ব্যক্তির কাছেই আহ কাছে সে বিরক্ত। কে? এই রহিম। ঠিক আছে, এজন্য আমরা যখন অ্যানয়েড উইথ দিয়েছি, তখন আমাদের এই ব্যক্তিটাই হচ্ছে কি এখানে মূল বিষয়। হুম, এরপর হচ্ছে অ্যান্সার ফর। অ্যান্সার ফর বলতে দায়ী, কোনো কাজের জন্য দায়ী হতে পারে মানুষ, যখন আমরা বলতে পারি অ্যান্সার ফর মানে দায়ী। আবার আরেকটা প্রিপোজিশন আছে এরকমই, আমরা নিশ্চয় জানি, এখানে অ্যান্সার টু। কিবোর্ডটা কাজ করতেছে না কেন? যাই হোক, অ্যান্সার ফর মানে দায়ী হওয়া। দায়ী হয় না, যে কোনো কাজ করতে গেছে, হয়তো কাজটার মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে, এখন যে ব্যক্তি কাজটা আহ, করার জন্য কি দিয়েছে, মানে এই লিড দিয়েছে, বা যে ব্যক্তি এই কাজটা মানে এই খারাপ হওয়ার জন্য মানে তাকে দায়ী করা হচ্ছে, তখন তাকে কি করা হয়? বলা হয় যে তোমার জন্যই কি হয়েছে, কাজটা খারাপ হয়েছে, বা এই ঘটনাটি ঘটেছে, তা সম্পূর্ণ দায়ী হচ্ছে তুমি। তাই এই যে আমরা এই যে দায়ী হওয়া, এই বিষয়টা নিয়ে আমরা যদি প্রকাশ করতে চাই যে কে কোনো কিছুর জন্য দায়ী হয়েছে, তখন আমরা বলতে পারি অ্যান্সার ফর।
সুন্দর একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন বলতে পারি ইস, যেকোনো প্রবলেম। হ্যাঁ, যেকোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, রাজু ইজ সেন্সার ফর দ্য প্রবলেম। আসলে রাজু, এখন যদি কেউ কি করতো এটা, আহ এটা যদি মিনিং করতো যে রাজু হয় উত্তর ফর দ্য প্রবলেম, এটা কি আসলে এটা সুন্দর একটা বাক্য হতো? যদি আমরা সাধারণ সেন্সে এটা উত্তর করতাম, আসলে এখানে কি হয়েছে, এখানে আমরা যখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে আমরা সুন্দর একটা বাক্যর, এরকম সুন্দর একটা বাক্য কি করতে পারবো না, আমরা ট্রান্সলেশন বাংলায় করতে পারবো না। এই আমরা নাহলে বলতাম রাজু হয় উত্তর ফর দা প্রবলেম, এই সমাধান, এই সমস্যার জন্য। এটা কি ঠিক? না। আসলে তো বলতে হবে রাজু ইজ অ্যান্সার ফর দা প্রবলেম, মানে হচ্ছে রাজু এই সমস্যাটির জন্য কি দায়ী। হ্যাঁ, দায়ী হয়েছে। ওকে, এবার অ্যান্সার টু। এখন যখন দায়ী বোঝাবে তখন হচ্ছে অ্যান্সার ফর, এবং যখন উত্তর দেওয়া বোঝাবে তখন আমরা অ্যান্সার টু ইউজ করব। এবার রাজুকে নিয়ে আমরা কাজ করি। রাজু অ্যান্সার ক্যান অ্যান্সার টু এনি কোয়েশ্চেন। হুম, এই যে অ্যান্সার টু মানে উত্তর দেওয়া। রাজু কি পারে? রাজু পারে অ্যান্সার টু এনি কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন উত্তর দিতে পারে। মানে রাজু এমন হয়ে গেছে যে রাজু অনেক জ্ঞানী হয়ে গেছে, বা রাজু অনেক কিছু জানে, যার কারণে সে যে কোনো উত্তর, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। হতে এরকম কিছু কিছু প্রতিভাবান লোক রয়েছে, সমাজে দেখতে পাবা, যে তারা এমন এমন কিছু প্রশ্ন করা হয় যেগুলোর উত্তর সাধারণ মানুষেরা হয়তো খুব কম জনই দিতে পারবে উত্তরগুলো। যেমন বলা হয় যে অমুক মাসের অমুক তারিখের, হ্যাঁ, দিনটার নাম কি? আমরা সাধারণ মানুষ হলে কি করতে হবে আমাদের? কি করতে হবে? আমাদের মোবাইল ঘেঁটে বা এভাবে আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, এরা এমন ভাবে উত্তরটা দিয়ে দেয় যে একুরেট হয়ে যায়, উইদাউট মোবাইল ফোন বা উইদাউট দ্য হেল্প অফ এনি ডিভাইস, এনি ইন্টারনেট। সো দে আর, হ্যাঁ, কল ব্রিলিয়ান্ট। যাই হোক, এগুলা হচ্ছে অধ্যবসায়ের ফল। হয়তো তারা সাধনার বলে এরকম অনেক কষ্ট কি করেছে, স্বীকার করে এরকম আহ একটা ইউনিক মানুষ হয়েছে তারা। আচ্ছা, বাদ দাও ওগুলা। এখন অ্যাংসিয়াস অ্যাবাউট এবং অ্যাংসিয়াস ফর, দুইটা প্রিপোজিশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আমাদের জানতে হবে যে কখন অ্যাংসিয়াস এর সাথে অ্যাবাউট বসে আর কখন অ্যাংসিয়াস এর সাথে ফর বসে। আসলে অ্যাংসিয়াস অ্যাবাউট কখন হয়? যখন সে কি করে, ভবিষ্যতের, মানে এই যে যখন এক্সেস অ্যাভয়েড হবে, যখন সেটা হচ্ছে কি, তখন হচ্ছে খারাপ কিছু। হুম, অ্যাভয়েড হলে হবে কি, সে কিছুই ওই সম্পর্কে জানে না, একটা খারাপ কিছু হতে পারে, আহ বা ভালো কিছু হতে পারে। যখন এরকম দুইটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, বেশিটাই খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তখন মানুষ কি থাকে, একটু উদ্বিগ্ন থাকে যে তার, যেমন পরীক্ষার শিক্ষার্থীর ক্ষেত্রে কি হয়, তারা কি করে যে আমার রেজাল্টটা ভালো হবে কি খারাপ হবে।
বা কেমন ভালো হবে, ভালো হলো, আমি কি আহ, মানে কেমন মার্ক পাবো, আমি কি হাইয়েস্ট মার্ক পাবো, না মধ্যম মার্ক, না নিম্নমানের মার্ক পাবো, এরকম হতেই পারে। এরকম স্বাভাবিক হওয়াটা, কারণ যে যেমন পরীক্ষা দিয়েছে তার তেমন ফল হবে, এটা স্বাভাবিক, তাই না? যা হোক, এরকম যখন উদ্বিগ্ন থাকে মানুষ, তখন আমরা প্রকাশ করার জন্য আমরা বলতে পারি অ্যাংসিয়াস অ্যাবাউট, তবে অ্যাংসিয়াস ফর। তবে অ্যাংসিয়াস অ্যাবাউট তখন আমরা ব্যবহার করব যখন সে ভবিষ্যতে যে ফলাফলটি, সেটা যদি খারাপটাই মানে বোঝায় বেশিটা, বা দুইটাই মিক্সড আছে, তখন আমরা অ্যাংসিয়াস অ্যাবাউট দেব। আর যখন অ্যাংসিয়াস ফর, তখন হচ্ছে কি ভালো কিছু হয়েছে, কিন্তু সেই ভালোটাও কেমন হয়েছে সেটা, এটা ভালো কিছু বোঝাবে, আর এটা হচ্ছে তেমন ভালো না আরকি। থিংস ইজ অ্যাবাউট। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেই বিষয়টা নিয়ে। কি হয়েছে? একজন স্টুডেন্টকে সাধারণত কি হয়? সাধারণত একজন স্টুডেন্ট অ্যাংসিয়াস হয়। Generally, a student is anxious about his upcoming exam. কি হয়েছে? অ্যাংসিয়াস অ্যাবাউট আমরা কখন ইউজ করলাম? যে আসলে স্টুডেন্টটা ভাবতেছে তার রেজাল্টটা কেমন হবে, আপকামিং বলতে আসতেছে যে এক্সাম রেজাল্টটা, সেটা নিয়ে সে অ্যাংসিয়াস রয়েছে। এরপরটা আছে যে অ্যাংসিয়াস ফর, উদ্বিগ্ন। এখন সে একটা ভালো সে একটা চাকরি পেয়েছে, কিন্তু চাকরিটা কেমন হবে, হ্যাঁ, সেটা নিয়ে কেউ থাকতে পারে, যে আসলে সে চাকরিটা যে পেয়েছে, সে চাকরিটা তার কেমন হবে, কেমন স্যালারি হবে, কেমন সবাই অফিসটা হবে, বা অফিসের সবাই কেমন ব্যবহার হবে তাদের, এগুলো বিষয় নিয়ে একটা উদ্বিগ্ন থাকে মানুষের। তো এরকম সে পেয়েছে চাকরিটা, কিন্তু তারপরেও একটা তার উদ্বিগ্নতা প্রকাশ পায়, যা আমরা লক্ষ্য করে থাকি। ওকে, আমরা এখানে একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার ভাবে বিষয়টা নিই। এটার নাম নেই, এবার নিব হচ্ছে মিঠুন ইজ anxious for his new job. এই যে আমরা বললাম যে মিথুন নামে একজন ব্যক্তি, যে কি হয়েছে, সে অ্যাংসিয়াস ফর হিজ নিউ জব। মিথুন ব্যক্তিটি কি হয়েছে, তার একটা নতুন জবের ক্ষেত্রে উদ্বিগ্ন, সে চিন্তাগ্রস্ত একটু, যে জবটা কেমন হবে, আমরা বললাম না? ওকে, এরপর এপিল ফর। হুম, কেউ আবেদন যখন করে, তখন আমরা কি বলি, অ্যাপিল করুন।
আবেদন করুন। ঠিক আছে? আবেদন করা। হুম, ওকে? এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নিই বিষয়টা। এপিল ফর, যেমন বলতে পারি উই এপিল টু হিম। হুম। এই যে উই অ্যাপিল টু হিম ফর দ্য হেল্প, হতে পারে আমরা সাহায্যের জন্য আবেদন করতেই পারি কারো কাছে। এখানে দেন ব্যবহারটাকে অ্যাপিল ফর, তার মানে যখন আমরা আবেদন করা বোঝাবো সেক্ষেত্রে আমরা এপিল ফর এই অ্যাপিল প্রিপোজিশনটা ইউজ করতে পারি। এপিলের পরে নিচে আমরা অবশ্য কি দেব, ফর যে প্রিপোজিশনটা ইউজ করব, এটা মনে রাখা দরকার। অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর এটাও হচ্ছে আবেদন করা। এটা হচ্ছে কোনো কিছুর জন্য আবেদন করা। এটাও হচ্ছে আমরা এপিল ফরও ইউজ করতে পারি অথবা অ্যাপ্লাই ফরও ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। হুম। দেখো দুইটাই সেম কিন্তু। এই যে অ্যাপিল ফর, এটাও আবেদন করা, আবার অ্যাপ্লাই ফর এটাও আবেদন করা। এখানে ফর এখানে ইউজ করা হয়েছে, এখানেও ফর ইউজ করা হয়েছে। তাই স্বাভাবিক ভাবে আমরা এটা মনে রাখা দরকার আমাদের, কারণ এইগুলোই তো আসে যে একটু ঘুরাই পেঁচাল ওইভাবেই, মানে যেগুলো ডাবল, যে একই রকম অর্থ দিতে পারে আহ, কিন্তু ভিন্ন দুইটা মূল শব্দ, কিন্তু একই প্রিপোজিশন ইউজ হয়েছে, এরকম শব্দগুলো সাধারণত পরীক্ষা দেখা যায়। যেমন আমরা বলতে পারি যে হি অ্যাপ্লাইজ ফর দ্য পোস্ট। আমরা বলি না যে অ্যাপ্লাই করো, কোনো চাকরিতে আবেদন করো, এরকম বলার ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপ্লাই ফর। আমরা বলতে পারি যে হি অ্যাপ্লাইজ ফর দ্য পোস্ট, তার মানে হচ্ছে সে এই যে পোস্ট অফ দা, মানে অফিস, কোন অফিসের একটা কোনো পোস্টের চাকরির জন্য সে কি করেছে, অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, অ্যাপ্লাই করে। ওকে। এরপর হচ্ছে অ্যাপটিটিউড ফর, এটা স্বাভাবিক দক্ষতা হতে পারে, প্রবণতা হতে পারে। এখন আমরা স্বাভাবিক দক্ষতা কি করে, স্বাভাবিক দক্ষতা মানুষের এটা স্বাভাবিক দক্ষতা বলতে বা প্রবণতা বলতে এটা একটা সহজাত বলা যায়। ঠিক আছে? সহজাত না হলেও সহজাতের মতো। তা আমরা বলতে পারি হুম, আমরা বলতে পারি আ ম্যান হ্যাজ অ্যাপটিটিউড ফর মেকিং সামথিং ইউনিক। হ্যাঁ? এটা মানুষের স্বাভাবিক দক্ষতা। সে নতুন কিছু করবে, নতুন ইউনিক কিছু করবে, এটাই তার স্বাভাবিক দক্ষতা। এরপর আমরা পাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর্গু ফর হতে পারে, উইথ ও হতে পারে। কখন কোনটা ইউজ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো কিছুর জন্য আর্গু হবে, যুক্তি দেখাবে, তখন হচ্ছে আর্গু ফর। আর আর্গু কোনো ব্যক্তির সাথে যখন হবে, কোনো ব্যক্তির সাথে যুক্তি দেওয়া হবে, যুক্তি দেখাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে, তখন আর্গু উইথ হবে। ওকে, বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নেই।
আর্গো ফর কখন হবে? আর্গো ফরও বলতে পারে, এগেনস্টও বলতে পারে, নো প্রবলেম। একই মিনিং দেয়। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই যে এখন দে আর্গু ফর দা বিল। এই যে বিল, সংসদে বিল পাস হবে কিনা, এরকম একটা আহ অবস্থা কি হয়, যুক্তি দেখাতে হয় যে এই অনেক সময় বিলটা মানুষের জন্য, কোনো যখন সংসদে, জাতীয় সংসদে কি হয়, অনেক বিল বা পাস হয়, অনেক প্রস্তাব, বাজেট এগুলো পাস হয়। সেক্ষেত্রে আর্গু দিতে হয়। কারণ আহ যুক্তি ছাড়া যে, অবশ্য যুক্তি যে আবার সবকিছু এরকম না। আসলে যুক্তিটা হচ্ছে কি, একটা মানে ভিত্তি স্থাপন করে যে আসলে এ- এটি কেন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ ভিত্তি ছাড়া যদি আমরা কথা বলি, তাহলে কি, বলি না যে ভিত্তি ছাড়া কথা বলতেছে তুমি কি, তার মানে আহ তার এই যে কথাটার মধ্যে কি নাই, কোনো গুরুত্বপূর্ণতা কিছু নেই। গুরুত্বপূর্ণ বলে কিছু নেই, আসলে সে বলতেছে এমনি কথা বলতেছে জাস্ট। তাই আমাদের যুক্তি সাথে কথা বলা উচিত, যুক্তি দিয়ে। তবে সবসময় যুক্তি দিতে হবে এরকমও না, নাহলে এটা আবার জল্পনা কল্পনায় পরিণত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দে আর্গু ফর দ্য বিল, তারা বিলের এগেনস্টে বা ফরের জন্য কি মানে, তার কি করতেছে, যুক্তি দেখাচ্ছে কোনো কিছুর জন্য বলছি। তার মানে হচ্ছে ফর দ্য বিল, কোনো কিছু, এটা একটা বিল, এটা কি ব্যক্তি বোঝাচ্ছে? না। আর যখন ব্যক্তির জন্য বোঝাতো তাহলে কি হতো, আর্গু উইথ, কোনো ব্যক্তির সাথে কেউ আর্গু দিচ্ছে, তখন আমরা বলতে পারি যে, আবার ওইটাই নিচ্ছি, আমরা দিয়ে নিচ্ছি। একটা মানুষ নিলাম, অ্যাডভোকেট। কোন অ্যাডভোকেট নিলাম, নাম নিলাম মনে করো রহমান, রহিম। ওকে, দে আর্গু উইথ অ্যাডভোকেট রহিম স্যার। তা এই যে অ্যাডভোকেটের সাথেই সাধারণত যুক্তি কোর্টে এগুলো কি করা হয়, আহ অ্যাডভোকেটেই বাদী এবং কেউ তার বাদী নিয়ে কথা বলে, আর কেউ, হ্যাঁ, এই যে মক্কেল বলে না, আমার মক্কেল, হ্যাঁ, কেউ মক্কেলের পক্ষে কাজ করে, কেউ মক্কেলের বিপক্ষে কাজ করে, বলতে মক্কেল বলতে নিজের, নিজের বাদী। ওকে, যার পক্ষ নিয়ে কেউ যুক্তি দেবে তাকে কি মক্কেল বলা হবে, ঠিক আছে? এই যে কোনো কিছু নিয়ে অ্যাডভোকেট রহিম স্যারের সাথে কেউ, তারা যুক্তি দিয়েছে, ঠিক আছে? কার সাথে? উইথ, যার সাথে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তির সাথে যদি আহ, ব্যক্তির সাথে কেউ অন্য কোনো ব্যক্তি যখন যুক্তি দেবে, তখন আমরা উইথ ইউজ করব। আর যখন কোনো কিছুর জন্য যুক্তি দিয়েছে, তখন আমরা বিল, তখন আমরা কি করব, ফর ইউজ করব। এটাই স্বাভাবিক পার্থক্য। তাহলে আর্গুর পর আমরা উইথও দিতে পারি, অথবা ফর দিতে পারি। এরপর অ্যারাইভ এট, অ্যারাইভ এট মানে কোথাও পৌঁছানো, ঠিক আছে? আমরা উদাহরণ একটা দিই। দা একতা ট্রেন অ্যারাইভ এট ঢাকা
ঢাকা স্টেশন না দিয়ে আমরা কমলাপুর স্টেশন দিতে পারি, তাই না? কমলাপুর স্টেশন না দিয়ে দিলাম মনে করেন দিনাজপুর স্টেশন। ওকে। দা একতা ট্রেনটি কি করলো? অ্যারাইভ করে দিনাজপুর। অ্যাড হবে না, এখানে ইন হবে। ইনও দিতে পারো, আবার অ্যাটও দিতে পারো। বলস্থান ক্ষেত্রে ইন দেওয়াটাই বেটার হতে পারে, বেটার হবে। অথবা ইন, হুম, ইনই সাধারণত দেওয়া উচিত, মানে গ্রামাটিক্যাল অনুসারে। কিন্তু এখানে যেহেতু অ্যাবরেভ প্রিপোজিশন রয়েছে, সেহেতু আমরা এই যে দিনাজপুর রেল স্টেশনটার কি ছোট জায়গা না, যার কারণে আমরা অ্যাট দেব। আর যদি দিনাজপুর শুধু বোঝাতো, তাহলে আমরা ইন দিতাম। এখানে আমরা অ্যাট দেব, করবো অ্যারাইভ এট। একটা ট্রেন অ্যারাইভ এট দিনাজপুর রেল স্টেশন অন টাইম। সাধারণত সঠিক সময়েই ট্রেনগুলো পৌঁছানো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসেন্ট ফর। আর অ্যাসেন্ট, অ্যাসেন্ট ফর মানে হচ্ছে কারো কাজের জন্য লজ্জিত। হি ইজ, ওকে, সে কি হয়েছে, সে তার, মনে করে একটা মেয়ে, এখানে একটা কি দেব, মেয়ে নাম দিলাম, এখানে দিব সৃষ্টি। সৃষ্টি নাম দিয়ে আমরা দিতে পারি যে সেতু। সেতু কি হয়েছে, অ্যাকশন ফর হিজ মিসডিড বলতে হচ্ছে তার নিজের জন্য না, অবশ্য মানে অন্যর যে আহ, খারাপ আচরণ, অন্য কি বলে ভালো অসৎ আচরণের জন্য সে লজ্জিত। সে লজ্জিত, মানে আসলে সেতু মেয়েটা অনেক ভালো হতো, যার কারণে সে কি করেছে, সে লজ্জিত হয়েছে, সে নিজের জন্য না, কিন্তু অন্যের যে, এখানে দেখতেই পাচ্ছ সেতু হচ্ছে কি, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লাস হচ্ছে সে ফিমেল, আর এখানে হিজ, হিজ এখানে কি মেলের জন্য ব্যবহৃত হয়। হয়তো সেতুটা কি হয়েছে, ওই যে কোনো ছেলের বা কোনো অপর কোনো ব্যক্তির যে অসৎ আচরণ, তার জন্য সে ashamed হওয়া মানে হচ্ছে লজ্জিত হয়েছে। ওকে, আমরা এটা অ্যাসেন্ট টু তেমন আসে না, আমরা এটা না দেওয়াই উচিত। অতএব এখানে না পড়লে এটা হবে, আমরা এটা পড়বো না, দরকার নেই। অ্যাটাচ টু এটা একটু আসে, এটা দিতে পারি। অ্যাটাচ টু মানে কোনো কিছু জড়িয়ে দেওয়া। জড়িয়ে দেওয়া বলতে, জড়িয়ে দেওয়া বলতে হচ্ছে কি, মানে কোনো কিছুর সাথে অ্যাটাচ করা বলতে হচ্ছে যে লেগে দেওয়া, লাগিয়ে দেওয়া। মনে করো যেমন একটা কাগজের সাথে আরেকটা কাগজ জুড়ে দেওয়া, জড়িয়ে দেওয়া না, এখানে জুড়ে দেওয়া, ঠিক আছে। বুঝতে হবে বিষয়টা। আমরা যখন কোনো কিছু একটার সাথে আরেকটা, যখন আমরা কোনো কিছু জড়িয়ে বা লাগিয়ে দেব, একসাথে অ্যাটাচ করে দেব বলতে হচ্ছে জোড়া লাগিয়ে দেব, তখন আমরা কি করবো, অ্যাটাচ টু দিতে পারি। অ্যাটাচ এর পরে সাধারণত টু ইউজ হয়, এটা আমাদের মনে রাখা উচিত। ওকে, অ্যাটাচ দা টু দ্য অ্যাপ্লিকেশন।
ওকে, আই অ্যাটাচ দ্য ডকুমেন্টস টু দ্য অ্যাপ্লিকেশন, মানে আমি কি করেছি, ওই যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশনের সাথে আমার ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, বা জোড়া জোড়া লাগিয়ে দিয়েছি। ওকে, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড আপন, দেখছো, অ্যাটেন্ড এর পরে অনও বসতে পারে, টু ও বসতে পারে, আপনও বসতে পারে, তবে সেটা অর্থ অনুসারে বসবে, ঠিক আছে। যদি সেবা করা বোঝায় তাহলে আমরা অ্যাটেন্ড, আপন বা অন দিতে পারি, ঠিক আছে। অ্যাটেন্ড অনও হতে পারে, অ্যাটেন্ড আপনও হতে পারে। তার মানে সেবা করা, সেবার ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড অন বা আপন দিতে পারি। ওকে, যেমন দ্য ডক্টর অন্য দিতে পারি, অথবা আপনও দিতে পারি। আপন, দা, আ পেশেন্ট। হুম, কি করছে ডক্টরটি, অ্যাটেন্ড করে, অ্যাটেন্ড অন হতেও পারে, আপন হতে পারে, অবশ্যই নো প্রবলেম। সেবা করে একজন রোগীর, মানে ডক্টরটি বা ডাক্তাররা, ডাক্তাররাই দেওয়া উচিত। হুম, ডাক্তাররা কি করে, একজন রোগীর সেবা করে, সেবা দেয় না, তাকে চিকিৎসা দেয়, কি লাগবে না লাগবে, কি এখন তার এই অসুখের জন্য কি আহ, ওষুধপত্র লাগবে, বা কি মেডিসিন লাগবে, সেগুলো কি করে ডাক্তাররা পরীক্ষা করে বলে দেয়, ঠিক আছে, এইভাবে সেবা করে। অ্যাটেন্ড টু, মনোযোগের ক্ষেত্রে আমরা অ্যাটেন্ড টু ইউজ করব, আর যখন সেবা করা হবে তখন অ্যাটেন্ড অন অথবা আপন ব্যবহার করব। আমি বলতে পারি যে, ওকে, একজন কি হয়েছে, একজন ভালো ছাত্র কি করেছে, সে সর্বদাই মনোযোগ দিয়ে পড়াশোনায়, অলওয়েজ অ্যাটেন্ড টু হিজ স্টাডি। একজন ভালো ছাত্র তার পড়াশোনায় সর্বদাই মনোযোগ দেয়, ঠিক আছে। এরপর অ্যাভেলভ, এটা দরকার নাই, তেমন আসছে না, এটা হয়তো তেমন আসেনি। অ্যাবাস টু, ওভার অফটা বেশি আসে। উই শুড, ওকে, উই শুড বি অ্যাওয়ার অফ আওয়ার পাসিং টাইম, মানে আমাদের এই যে অতিক্রান্ত সময় সম্পর্কে আমাদের কি সচেতন হওয়া উচিত, তাই না। ওকে, আজকে আমরা এখানেই এই সম্পর্কিত যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো রয়েছে, সেগুলো আমরা এ জেনে নিলাম, যেগুলো পরীক্ষায় খুব করে আসে, ঠিক আছে? এবং আমরা আশা করি এই অংশ থেকে এ পার্টের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো রয়েছে, এই অংশগুলোতে থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, আশা করি আমরা সুন্দরভাবে সেগুলোর অ্যান্সার করে আসতে পারবো। এবং এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা, এবং আশা করি এখান থেকে খুবই ভালোভাবে উপকৃত হবে, এবং খুবই উপকৃত হবা।
এবং যে কোনো পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। যা হোক, আমরা নেক্সট পার্ট বা নেক্সট কামিং আমাদের নেক্সট পার্ট ধারাবাহিকভাবে আসবে। তোমরা এই চ্যানেলের সাথে থাকবা, পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য, হ্যাঁ, বেল আইকন একটু ক্লিক করবা। এভাবে আমাদের পাশে থাকবে এবং পরবর্তী নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করো, ওয়েট করবে, ঠিক আছে? এখানেই আমরা আজকের ক্লাসের মুলতবি স্থগিত করলাম। ওকে, সবাই ভালো থাকো। ওয়েলকাম।